লিটারে অক্টেনের দাম বাড়ল 20 টাকা, পেট্রোলে 19 আর ডিজেলে 15 টাকা। পাম্পের সামনে মধ্যরাত থেকে সকালের অপেক্ষায় ভিড়। যথাসময়ে হামের টিকা না দেয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রীর। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের আশ্বাস। বজ্রপাতে সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ সহ 6 জেলায় 14 জনের মৃত্যু, বেশ কয়েকজন গুরুতর আহত, চলছে চিকিৎসা। খুলে দেওয়ার 24 ঘন্টার মধ্যে আবার বন্ধ হরমুজ। ভারতের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ইরানের। দ্বিতীয় দফা শান্তি আলোচনার চেষ্টায় তোড়জোড় পাকিস্তানের। দেখছিলেন ট্রান্সমিট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা এবার বাংলাদেশেও। লিটারে অক্টেনের দাম বাড়ল 20 টাকা, পেট্রোলে 19 আর ডিজেলে 15 টাকা। তা কার্যকর হয়েছে গত রাত 12টায়। দাম বাড়ার খবরের মধ্যে পাম্পের সামনে রাত থেকেই সকালের অপেক্ষায় ভিড় শুরু হয়। স্টেশন ও পেট্রোল পাম্প ঘুরে আরও জানাচ্ছেন মেজবা রহমান। পাম্পের সামনে গান আর বাজনার শব্দ, ক্লান্ত মুখেও একটু স্বস্তির খোঁজ। দীর্ঘ 16 থেকে 17 ঘন্টা লাইন দাঁড়িয়ে তেল না পেয়ে ক্লান্তি কাটাতে এমন ব্যতিক্রমী আয়োজন বলছেন অপেক্ষামানরা। আস্তে আস্তে এখানে সন্ধ্যা 7টা বাজে আসার পরে গেট ক্লোজ করে দিছে। এখন বৈশা রয়েছি, আগামীকালকে সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টা হবে। যদি তেল পাই, আর না পাইলে তো আসলে আর কিছু করার নাই। কখন পাবো তাও বলতে পারি না। 15 টাকা, তো 15 টাকা বাড়া মানে 2 লিটার তেলের দাম 30 টাকা বাড়তি। তো অতএব আমাদের মতো খেটে খাওয়া মানুষ বা গরিব মানুষের পক্ষে খুবই বিস্ময়কর। অতএব সেই দুঃখের কারণে উস্তাদকে নিয়ে আমরা একটু আনন্দ সঙ্গীত এখানে এই খোলা আকাশের নিচে শুরু করে দিলাম। সরকার নির্ধারিত নতুন দরে এখন থেকে প্রতি লিটার অক্টেন 140 টাকা এবং পেট্রোল 135 টাকা দরে বিক্রি হবে। একই সঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার 115 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 130 টাকা। দাম বাড়লেও সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, পর্যাপ্ত সরবরাহ আর ভোগান্তিমুক্ত সেবা। তেল দিবে এই জন্য সিরিয়াল দিলাম সকাল 8টার জন্য। পাবো কিনা জানি না, তার ভিতরে আবার 20 টাকা নাকি তেল বাড়াইছে। তেলের দাম বাড়ছে, ঠিক আছে, ভালো কথা বাড়ুক, বাট তেল যেন প্রত্যেকটা মানুষ পরিপূর্ণভাবে পায়, এটা হচ্ছে আমার দাবি। তেলের দাম বাড়ছে ঠিক আছে, যদি এই ভোগান্তিটা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের কোনো কষ্ট নাই। এখন যদি তেলের দাম বাইরেও যদি এই কষ্টটা থাকে তাহলে আমাদের কষ্টের কোনো শেষ নাই। তো কালকে সকাল পর্যন্ত 8টা পর্যন্ত আমি যদি ফুয়েলটা পাই অকটেন, তাহলে আমার 24 ঘন্টা হবে। 24 ঘন্টা পরে আমি অকটেন পাবো। জ্বালানির নতুন দামে বাড়তি চাপ আসছে জীবনে, তবে প্রত্যাশা দ্রুত শেষ হোকেই ভোগান্তি। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের ভোগান্তি কমছেই না। টানা কয়েক ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষার পর মিলছে অক্টেন ও পেট্রোল, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে তেলের সংকট নেই, তবে তেল কিনতে আসা ব্যক্তিরা বলছেন সংকট আছে বলেই বড় ফিলিং স্টেশন ছাড়া রাজধানীর অন্যান্য স্টেশনগুলোতে মিলছে না জ্বালানি তেল। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে মার্কেটিংয়ে কাজ করেন নাইম হাওলাদার। শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে ফিলিং স্টেশনে লাইনে অপেক্ষার পরও কিনতে পারেননি কাঙ্ক্ষিত তেল। অবশেষে শনিবার 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল কিনতে পেরেছেন তিনি। গেট পর্যন্ত আসার পরে আমি চলে গেছি, তেল নিতে পারি নাই। আজকের খুশি, ফুল কাটছিল, 1000 টাকার তেল নিছি ভাই, আলহামদুলিল্লাহ। এমন চিত্র রাজধানীর প্রতিটা ফিলিং স্টেশনে। পাঠাও চালক, চাকরিজীবী কিংবা ব্যবসায়ী, রাজধানীতে যারাই মোটরসাইকেল চালান, ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষা আর ভোগান্তি পোহানো যেন তাদের প্রধান কাজ। এই ধাক্কা এসে লাগে জীবন জীবিকায়। ভয়াবহ অবস্থা ভাইয়া, ভয়াবহ অবস্থা। আমরা খুবই আছি এখানে এসে, এখন 500 টাকার তেল দিই। যারা আমরা দিনমজুরি খাটি তাদের জন্য প্রচুর সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, 500 টাকার তেল দেয়, আলহামদুলিল্লাহ। যদি প্রতিদিন 500 টাকার তেল দেয় তাতে আমাদের চলে, কিন্তু এখন 500 টাকার তেলে যদি সারাদিন পার করে দিই তাহলে কীভাবে চলবে আমাদের? কিন্তু আমরা তেল পাচ্ছি না, আসলে আমাদের 4 ঘন্টা লাগে। আমাদের যদি 4 ঘন্টা লাগে তাহলে আমরা দিনের কাজ কীভাবে করবো? ফিলিং স্টেশনে প্রাইভেট কার নিয়ে যারা তেলের জন্য লাইনে দাঁড়ান তাদের ভোগান্তিও একেবারে কম নয়। টানা 12 ঘন্টা কিংবা তার চেয়েও বেশি সময় অপেক্ষা যেন নিত্যদিনের কাজ। রাত 2:45 দাঁড়াইছি, এখন বাজে 1:15। লাইনটা দিছি আপনার যে বাংলা ভিশনটা আছে না, ওদিকের থেকে বাংলা মোটর ওই কোনার থেকে লাইন দিছি, সিরিয়াল ধরতে ধরতে এই যে এখন পাইলাম। রাজধানীর মেঘনা, সোনার বাংলা, তালুকদার,
ট্রাস্ট সহ যে কয়েকটি পাম্প তেল দিচ্ছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খান। ফুয়েল পাসের উপর জোর দিচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। চাপ তো আছেই, বাইকের চাপ একটু বেশি অনুযায়ী দিচ্ছি আমরা। ফুয়েল পাসে যারা আছে তাদের 1000 টাকা দিচ্ছি, আর যারা ফুয়েল পাস ছাড়া আসতেছে না তাদেরকে 500 টাকা তেল দেওয়া হচ্ছে। তবে পাম্প কর্তৃপক্ষ আশা করছেন কিছু দিনের মধ্যে পাম্পে তেলের সরবরাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য তার। তিনি আরও জানান, 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে 80% নারী। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার কথা জানান। স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার কথাও বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিগত 2 সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান তিনি। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চলাচলের জন্য গাড়ির তেল ও চালকের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তবে এজন্য আন্তর্জাতিক সমস্যা শেষ হওয়ার অপেক্ষায় আছে সরকার। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। বজ্রপাতে দেশের 6 জেলায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সুনামগঞ্জে 5 জন, রংপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জে 2 জন করে 6 জন এবং হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় 1 জন করে 3 জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। সুচরিতা সূচির ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আলাদা বজ্রপাতের ঘটনায় কলেজ শিক্ষার্থী সহ 5 জন মারা গেছেন। দুপুরে কাল বৈশাখী ঝড়ের সময় ধর্মপাশা, জামালগঞ্জ, দিরাই উপজেলা এবং জয়শ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে এসব হতাহতের ঘটনা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসায় সিলেটে আনা হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতেও বজ্রপাতের ঘটনা হয়। প্রাণ গেছে 2 জনের। উপজেলার আলাদা জায়গায় বজ্রপাতের এসব ঘটনায় আহত হন আরও 3 জন। এছাড়া রংপুরে 2 জন, ময়মনসিংহে 2 জন, হবিগঞ্জে 1 জন, কিশোরগঞ্জে 1 জন ও নেত্রকোনায় 1 জন মারা গেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে শনিবার। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, দলের প্রতি অনুগত, আন্দোলন সংগ্রামী ভূমিকা ছিল এবং সংসদে ভূমিকা রাখতে পারবেন যারা, তাদেরকেই বিবেচনা করবে মনোনয়ন বোর্ড। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনকে সামনে রেখে দলের নারী নেত্রীদের শেষ দিনের সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বিকাল থেকে দ্বিতীয় এবং শেষ দিনের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। দলের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দিতে বিকাল 3টার আগেই গুলশানে দলের চেয়ারম্যান কার্যালয়ে হাজির হন।
বিকাল 3টার কিছু পরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান কার্যালয়ে এসে পৌঁছান। তিনি আসার পর শুরু হয় সাক্ষাৎকার নেয়ার শেষ দিনের কার্যক্রম। সাক্ষাৎকার শেষে বেরিয়ে এসে মনোনয়ন প্রত্যাশীরা জানান, মনোনয়ন বোর্ড তাদের কথা শুনেছেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা সম্পর্কে দল জানে। তারা মনে করেন যোগ্যদেরই দল মনোনীত করবে। যারা কাজ করেছে তাদেরকে, এবং যেহেতু সংসদ পার্লামেন্ট অনেক জরুরি একটা জিনিস একটা দেশ চালানোর জন্য, সেখানে আমরা যারা পেশাজীবী এসেছি তাদেরকেও মূল্যায়ন করবেন। চাইল্ড পার্লামেন্ট করেছিলাম, সেই চাইল্ড পার্লামেন্টের আমি আহ্বায়ক ছিলাম এবং স্পিকার ছিলাম। আমাকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী চাইল্ড পার্লামেন্ট সম্পর্কে জিজ্ঞেস করলো যে আসলে কাজ করে কি। দলের কাছে যদি মনে হয় যে আমরা যোগ্য প্রার্থী বা তাহলে আমাদের মূল্যায়ন করবে। আর প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলের বউ তার ওয়াইফ হিসেবে আমি তো প্রত্যাশা করতেই পারি। আমাদের দলের চেয়ারম্যান সহ তারা সবাই একটি বাক্যে বলল যে আপনারা কি আমাদেরকে মানেন কি না। তো আমরা সবাই বললাম যে হ্যাঁ, দল যেটি সিদ্ধান্ত নেবে সেটি আমরা মানব। দীর্ঘদিন কাউন্সিলর, প্রায় একটানা 24-25 বছর যাবৎ দলের দুর্দিনে আমি জনগণের ভোটে আমি বারবার নির্বাচিত হয়ে আসছি। তো আমি সেই আশায় বা সেই ভরসায় আমি নমিনেশন নিয়েছি, জমা দিয়েছি। যেহেতু রাজপথে ছিলাম দীর্ঘদিন, 17 বছর তো আন্দোলন সংগ্রামী ছিলাম, আর আমার রাজনীতির বয়স 29 বছর। আশা করি যে অবশ্যই মূল্যায়ন করবে। সাক্ষাৎকার চলার সময় ব্যক্তিগত কাজে কিছু সময়ের জন্য বের হন দলের স্থায়ী কমিটি এবং মনোনয়ন বোর্ডের সদস্য নজরুল ইসলাম খান। এই সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করা দুরূহ কাজ। যারা যোগ্য, তাদের মধ্যে যাদের দলে আন্দোলন সংগ্রামে তাদের ভালো ভূমিকা আছে, যারা দলের প্রতি অনুগত এবং যারা পারফর্ম করতে পারবে ভালো, এরকম প্রার্থীদেরকে আমরা করবো। কিন্তু খুব ডিফিকাল্ট, প্রায় 900-র মতো প্রার্থী থেকে আমরা 35 জন মাত্র বাইর করতে হবে, এটা খুব কঠিন কাজ। নির্বাচনী তফসিল অনুসারে 21 এপ্রিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। যাচাই বাছাই 22 ও 23 এপ্রিল। 12 মে ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। তেল সংকট, চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর আসাদগেটে একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশ জুড়ে যে তেল সংকট চলছে, এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়ছে বলেও মন্তব্য তার। এর আগে সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে যান তিনি। হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন জামায়াত আমির। এ সময় রোগীদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, লুটপাট ও গুরুত্বের অভাবে স্বাস্থ্য খাতে এখন ভয়াবহ বিপর্যয়। একটা ডিজাস্টার, স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের দুইটা সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই দুই খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল ফিন্যান্স কনফারেন্স। এম্বাসি সুইটস বাই হিলটন হোটেলে দুদিনের সম্মেলনের আয়োজক ইনসার্চ অব রুট ফাউন্ডেশন ISORF। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী। এ সময় গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের মধ্যে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনকারী ওসমান সিদ্দিকী, সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস, সাবেক কূটনীতিক জন এফ ডেন লোভিজ, ডিসি চেম্বার অব কমার্সের সহসভাপতি কিথ এন্ড্রু পেরি। সরকারি বেসরকারি অংশীদারিত্বে ফিনান্সিয়াল পলিসি, পেমেন্ট কি ফর্ম অ্যান্ড কস্ট এফিসিয়েন্সি শীর্ষক সংলাপে বাংলাদেশের ডিজিটাল লেনদেন নিয়ে কথা বলেন বিকাশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল, বিশ্বব্যাংকের জ্বালানি খাতের বিশেষজ্ঞ রায়হান এলাহি, বাংলাদেশ ব্যাংকের পরিচালক হারুনুর রশিদ। But there should be a handshake between these two parts and to this that goal. People with capital to invest there, but unless we generate sufficient confidence, people would not be investing. So it's very important any institution we build has the right governance. That is the task this weekend, to have the courage
to get rid of outdated systems and make sure that every top-up reaches people in the fastest manner and at the lowest cost. এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও চরম অশান্ত হরমুজ প্রণালী। এবার ইরানের গুলির মুখে হরমুজ পার হতে পারেনি কোনো ট্যাঙ্কার ও জাহাজ। ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথটি এখনও পুরোপুরি ইরানের দখলে। গেল 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হরমুজ খুলে আবার বন্ধ করে দিয়েছে ইরান। সাথে সাফ জানিয়ে দিয়েছে ইরানের নৌবন্দরের উপর মার্কিন অবরোধ যতদিন অব্যাহত থাকবে ততদিন বন্ধ থাকবে হরমুজ। শত্রু দমনে ইরানের নৌবাহিনী প্রস্তুত আছে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এমন ঘোলাটে পরিস্থিতিতে পাকিস্তান ব্যাপক তোড়জোড় সত্ত্বেও চূড়ান্ত হয়নি কবে হবে ইরান আমেরিকা দ্বিতীয় দফা বৈঠক। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী পার হতে গেলেই ইরানি হামলার মুখে পড়ে একটি ট্যাঙ্কার ও একটি জাহাজ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের দুটি গানবোট থেকে নৌযানগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কারণ খুলে দেওয়ার 24 ঘন্টা পার না হতেই শনিবার নতুন করে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই জলপথটি। পার হতে দেওয়া হচ্ছে না কোনো জাহাজ। শুক্রবার যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানি নৌবন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয়ায় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে পড়ে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আমেরিকার অবরোধ থাকবে ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। ফলে আর 4 দিন পর চলমান যুদ্ধবিরতি শেষ হলে ইরান ও আমেরিকা আবারও কি যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি তার আগে দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে তা নিয়ে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ায় শুক্রবার শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শর্ত অনুযায়ী 22 এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার আগ পর্যন্ত ইরানের বিপ্লবী বাহিনীর অনুমতি নিয়ে হরমুজ পার হতে পারবে বাণিজ্যিক জাহাজগুলো। তবে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে। আর এর জেরেই আবারও হরমুজ বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার পরেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ভাঙার ধারা বজায় রাখায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রণালীটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না ততক্ষণ পর্যন্ত প্রণালীর পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। হরমুজ প্রণালী নিয়ে নাটকীয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা নিয়েও অনিশ্চয়তা যেন কাটছেই না। এরই মধ্যে সম্ভাব্য বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও একদিন আগেই সমঝোতা না হলেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। আমি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবো না, নৌ অবরোধ চলবে। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তারা চুক্তিতে রাজি না হলে আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। শত্রুদের তিক্ত পরাজয় উপহার দিতে ইরানি সেনারা প্রস্তুত রয়েছে বলে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সাফ জানিয়ে দেন ইরানের ওপর আবারও হামলা হলে কড়া জবাব দেওয়া হবে আমেরিকা ও ইসরায়েলকে। ঘোলাটে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান যাতে আর যুদ্ধে জড়িয়ে না পড়ে সেজন্য দৌড়ঝাঁপ আর তোড়জোড় চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ইরান এখনও রাজি হয়নি। এদিকে দ্বিতীয় দিনে গড়িয়েছে ইসরায়েল ও লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতি। অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ সদস্যদের পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক হাজার বেসামরিক নাগরিক লেবাননে ফিরে আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত 17 বছরের রাজনৈতিক চাটুকারিতা ও ব্যক্তিগত স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। ইতিহাসকে বিকৃত করে একে ব্যক্তি সম্পত্তিতে রূপান্তর করা হয়েছিল। শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ আয়োজিত বাংলা নতুন বছর উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা ও ছড়াপাঠ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আওয়ামী সরকার ছিল ফ্যাসিবাদী ও মাফিয়াতন্ত্রের সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অতীতে বই প্রকাশের ক্ষেত্রে যে অনিয়ম বা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার বিষয়টি ছিল তা ভবিষ্যতে পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। আগামীতে সৃজনশীল এবং সত্য ইতিহাস নিয়ে বই প্রকাশের প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজেকে মাঠের রাজনীতি থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি সততার সাথে পালন করবেন। অন্যায়, অবিচার, দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকারও করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান উনি আমার উপর আস্থা রেখেছেন, আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং ভবিষ্যতে যে কোনো দায়িত্ব উনি দিবেন সেই দায়িত্ব আমি পালন করার জন্য, এই দেশের জন্য, জনগণের জন্য এবং আমাদের এই শহরের যে সীমাহীন সমস্যা রয়েছে সেগুলোকে নিরসনের জন্য এবং যখন যেই সেক্টরের যেই মানুষরাই আমার কাছে সহযোগিতার জন্য আসবেন, একজন রাজনীতিবিদ হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমি সদা প্রস্তুত থাকব। যেই সকল জিনিসগুলো আমাদের সমাজকে ধ্বংস করে ফেলে, আমাদের দেশকে ধ্বংস করে ফেলে, আমাদের রাষ্ট্রকে হুমকির মুখে ফেলতে পারে, সেগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো। ইউক্রেনের রাজধানী কিয়েভের হোলোসিভস্কি জেলায় এক বন্দুকধারীর এলোপাথারি গুলিতে অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 14 জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি সুপারমার্কেট এলাকায় গুলি চালায় ওই হামলাকারী। এতে বেশ কয়েকজন হতাহত হলেও আরও কয়েকজন স্থানীয়কে জিম্মি করে সুপারমার্কেটের একটি দোকানে ঢুকে পড়ে বন্দুকধারী। পরে আটকে পড়াদের উদ্ধার করে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। 58 বছর বয়সী ওই হামলাকারী রাশিয়ার রাজধানী মস্কোর বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল রুসলান ক্রাফচেঙ্কো। বন্দুকধারী দীর্ঘদিন ধরে পূর্ব দোনেৎস্ক অঞ্চলে বসবাস করছিল। এলোপাথারি গুলি চালানোর আগে লোকটি তার অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে দিয়েছিল। তবে কী উদ্দেশ্যে তিনি ওই হামলা চালিয়েছিলেন তা এখনও জানা যায়নি। বন্দুকধারীর গুলিতে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্বাঞ্চলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুধু ক্রিকেট নয়, একাধিক খেলার আয়োজনের জন্য একটি স্পোর্টস হাব গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার, জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালকে নিয়ে পূর্বাঞ্চল স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। পূর্বাঞ্চলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে কয়েক বছর আগে। এর মধ্যে মূল ভেন্যুর নকশা কয়েক দফা বদলেছে, কিন্তু স্টেডিয়াম নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। শনিবার পূর্বাঞ্চল স্টেডিয়াম এলাকা পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সঙ্গে ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আমিনুল জানান, ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করে এই স্টেডিয়াম তৈরি করা হবে। এদিকে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, প্রয়োজন অনুযায়ী এই স্টেডিয়ামের নকশা পরিবর্তন করা হবে, তবে সবার আগে প্রয়োজন কাজ শুরু হওয়া। 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে, যেখানে কো হোস্ট হিসেবে আমাদের কাজ করার আমাদের সুযোগ রয়েছে। আমরা এই পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে, আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করা এটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি, এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ, এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি, তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। লিটারে অকটেনের দাম বাড়ল 20 টাকা, পেট্রোলে 19 আর ডিজেলে 15 টাকা। পাম্পের সামনে মধ্যরাত থেকে সকালের অপেক্ষায় ভিড়। যথাসময়ে হামের টিকা না দেওয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রীর। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের আশ্বাস। বজ্রপাতে সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ সহ 6 জেলায় 14 জনের মৃত্যু, বেশ কয়েকজন গুরুতর আহত, চলছে চিকিৎসা।
খুলে দেওয়ার 24 ঘন্টার মধ্যে আবার বন্ধ হরমুজ। ভারতের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ইরানের। দ্বিতীয় দফা শান্তি আলোচনার চেষ্টায় তোড়জোড় পাকিস্তানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।